দলটা না থাকলো, নিউ ইয়র্ক আওয়ামী লীগ বা নিউ জার্সি বিএনপি, এই দল যদি না থাকলো, বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ, এগুলি যদি না থাকলো, তাহলে কি আর এইসব স্লোগান টোগান দিবে না? দিবে তো মনে হয়, নাকি? না, আমার মনে হয় না। আমার মনে হয় তাদের আচরণ বদলাবে। আচ্ছা, কারণ তারা ওই দলের সাথে থাকলে অনেক রকম, সে আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য, কোনো নীতি আদর্শের জন্য নয়। তো এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয়, এই সকল কাজে সক্রিয় হয়, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো এই যে স্লোগানের ভিত্তিতে, সিম্বল আর স্লোগানের ভিত্তিতে। তা আমার মনে হয় যদি এই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয়, তাহলে এগুলোরও আর কোনো, এর থেকে তারা কোনো সুফল পাবে না। তার ব্যক্তিরা এখন সুফল পায়। ওকে, জনাব বদিউল আলম মজুমদার, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স 25 থেকে কমিয়ে 21 বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা। শতকরা 45% এই সুপারিশ সমর্থন করেছেন, সুপারিশ সমর্থন করেন নাই শতকরা 55%। একদিন এই পোল ওপেন ছিল, 58,000 দর্শক ভোট দিয়েছেন। এটা একটা। জনাব বদিউল আলম মজুমদার, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি, সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু, অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই। প্রথমে আমি যেটি জানতে চাইবো যে সংস্কার করার জন্য 4 কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে, যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য, জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে, কিন্তু এই সুপারিশগুলি কি গত 54 বছরের সমস্যার আলোকে নেওয়া হয়েছে, নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে, কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে, সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার 15 বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে? কারণ আপনার তো মনে আছেই, মানে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে, মানে এই যেটাকে আমরা 111 বলি, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল। বাংলাদেশে সেনাপ্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে, তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে। তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল, নাকি এই শুধু আওয়ামী লীগের শাসন আমলটাই বিবেচনায় রাখা হয়েছে? আপনি, মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে? মানুষ সিদ্ধান্ত নেয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে। এবং সেই আমাদের এই যে অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা, সব অভিজ্ঞতাগুলোই এই সকল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এবং মানুষেরও মতামত, এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে অতীতে যে সকল জিনিস তারা দেখেছে, উপভোগ করেছে, কিংবা যেগুলোর মুখোমুখি হয়েছে, তার ভিত্তিতে তাদের মতামত সৃষ্টি হয়। তো এই মতামতগুলি প্রতিফলিত হয়েছে আমরা যখন তাদের জনগণের সাথে, বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি, এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে। তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয়, যে বহুদিনের অভিজ্ঞতা। ওকে, এবং শুধু বহুদিনের অভিজ্ঞতা নয়, দেশে বিদেশের বিভিন্ন রকমের অভিজ্ঞতা। আচ্ছা, আমরা আজকে একটি মানে বিশেষ ঘটনা হয়েছে, সেটার দিকেও আমরা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা 31শে ডিসেম্বরের কিছুদিন আগে শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি জুলাই ঘোষণাপত্র করতে চায়, জুলাই আন্দোলনে একটা ঘোষণাপত্র করতে চায়। সেই ঘোষণাপত্র 31 ডিসেম্বরে দেওয়ার কথা থাকলো। আপনি ধারাক্রমটা জানেন যে সরকার আসলে বলেছিল যে এটা সবার সাথে আলোচনা করে এটার মধ্যে এটা করবে। আজকে আবার একটা আলোচনা, এটা দেখা গেল যে বিএনপির নেতৃবৃন্দ একটা প্রশ্ন তুলেছেন যে এটা আসলে কেন দরকার, কিসের জন্য এটা দরকার ছিল, সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। আপনার কাছে কি মনে হয় যে জুলাই ঘোষণাপত্র, এটার সাথে রাজনীতিবিদদের আলাপ, সংবিধানে এটা পাতা হিসাবে সংযুক্ত করা, এটা কেন দরকার, বা কেন জরুরি, বা কেন জরুরি না? মানে আপনার এই যে জুলাই 5-এর ঘটনা, এটা এই যে একটা স্বাভাবিক একটা, এই যে কোনো একটা অর্ডিনারি
ঘটনা নয়, এটা একটা বিরাট ঘটনা, একটা গণবিস্ফোরণের একটা প্রতিফলন, গণবিস্ফোরণের ফলাফল। তো এটার প্রেক্ষাপটটা এবং এটার পেছনে কি ছিল এবং এটার থেকে এই অভিজ্ঞতার আলোকে এই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ করণীয়, আমি ঠিক দেখি নাই তাদের ঘোষণাপত্রের খসড়াটা। তো আমি তো মনে করি এটা হতেই পারে, এটা তো যাতে এটা আমাদের কাছে আমরা ভুলে না যাই, এটা যেন আমাদের সামনে সব সময় থাকে, যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধর যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। এইরকম কতগুলো ঘটনা ঘটেছিল এবং এই প্রেক্ষাপটে, এবং এর থেকে আমরা ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তগুলো আমার মনে হয় এটা শিক্ষা। আপনি মনে করতেছেন যে এটা ঘোষণাপত্রে না থাকলে বা সংবিধানে ওনারা যেরকম চাইতেছেন যে সংবিধানে এটা যদি না হয় তাহলে আমরা এটা ভুলেও যেতে পারি? আমার তো মনে হয় ভুলে যাওয়া অস্বাভাবিক নয়, হয়তো কেউ ভুলবো, সবাই ভুলবো না, কিন্তু ইতিহাস তো এই জন্যই লিপিবদ্ধ হয় যাতে আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি। আমরা শুধু সীমিত সংখ্যক ব্যক্তি নয়, ইতিহাস লেখার কারণ হলো আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব, বাংলাদেশের দুটি বিষয় আপনার একটু মতামত জানতে চাইবো। যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, সেটা জনগণতান্ত্রিক বাংলাদেশ রাখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে, এবং মূলনীতি পরিবর্তন করা, মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই পাঁচটি রাখা। এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই। আমরা প্রথমটা কি ছিল আপনার? মানে বাংলাদেশের নাম পরিবর্তন। ওকে, নাম পরিবর্তন। আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এটার যে বাংলা করা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে লেখা হয়েছিল, তারপর সেটা বাংলা করা হয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না। যেমন অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে, এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজির। যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসক, পাবলিক সার্ভিসে করেছে জনগণের কার্য। ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র, প্রজা। তা আমরা তো একটা স্বাধীন দেশে আমরা রাজা প্রজার সম্পর্ক নেই, এখানে কেউ প্রজা নই, আমরা সবাই এই দেশের নাগরিক, মালিক। তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা, এই যে অনুবাদে যে ভ্রান্তিটা, এটা সংশোধন করা দরকার। তো এই আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ, যে এর চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি না। এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ আসতে, মানে এর চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে, প্রস্তাব করতে পারে, আমি নিশ্চিত এগুলো বিবেচনা নেওয়া হবে। তার মানে কি জনাব বদিউল আলম মজুমদার, মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশই থাকতেছে, অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হইতেছে? আমি নিশ্চিত বলতে পারবো না, কারণ এটা আমাদের প্রস্তাব নয়। তো সম্ভবত তাই না, আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে চাচ্ছে যে, আর মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণ আছে? মানে এই দুটো গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতন্ত্রের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে, সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ, তাকে আমরা ওই আখ্যায়িত করছি এই শব্দ দিয়ে। আমারে অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম, মানে যেহেতু আমরা মালিক, সংবিধানেও বলা হচ্ছে যে আমরাই মালিক, তো আমি তো তাই। এবং এই প্রস্তাব বহুদিন থেকে আছে, বহুদিন থেকে দাবি করা হচ্ছে, এবং বহু রকম অসঙ্গতি আছে এই যে আমাদের বাংলা ভার্সনের মধ্যে। তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার, এগুলোকে ক্লিন আপ করার। ওকে,
এই মূলনীতির প্রসঙ্গে আসি, মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে 4টি মূলনীতির বদলে 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে, শুধু গণতন্ত্রকে ঠিক রেখে বাকি 4টি বলা হচ্ছে যে 3টির বদলে 4টি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ। আপনার মতামত শুনে আমি আমার প্রশ্নটি করতে চাই আর কি, যে আপনি মনে করেন আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে সেখানে যেই মুক্তিযুদ্ধের যে দলিল ঘোষণা, সেই ঘোষণাতে কিন্তু এই 4টি জিনিসে ছিল। এই যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণাতে ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো আমার তো মনে হয় না আমাদের যেই কারণে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং যারা চরম আত্মত্যাগ করেছে, এবং এই ঘোষণার ভিত্তিতেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। তো এটাতে ফিরে যাওয়াতে আমি তেমন কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওই যে আমাদের আরো যে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিতর্ক হইতেই পারে। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে যাতে এখন মানুষ তাদের মতামত দিতে পারে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত পৌঁছতে পারে। তো আমার মনে হয় যে এই যৌক্তিকতা হলো এগুলোই কিন্তু আমাদের এই যে স্বাধীনতার ঘোষণায় ছিল, মুক্তিযুদ্ধ যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। তো আমি তো যৌক্তিকতা দেখি, এবং অন্যগুলো নিয়ে বিতর্ক হবে এবং একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো জাতি হিসাবে, আমি আশা করি। ওকে, এমনি কি আপনি নিজেও মুক্তিযুদ্ধের মধ্যে তা আপনার অংশগ্রহণ ছিল, আপনি এই শব্দগুলি যেগুলি বলছেন, যেগুলি মূলনীতি হিসাবে, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলি একটা আরেকটা থেকে কীভাবে আলাদা? মানে আমি জানি যে এটা নিয়ে নিশ্চয়ই আপনি বিস্তারিত বলতে পারবেন, কিন্তু আপনার কাছে কি এগুলো আলাদা মনে হয়? আমার কাছে তো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার মানে একটা বললে আর একটা বলতে লাগে না, এরকম লাগে। হ্যাঁ, আমরা তো এমন একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, যেই বাংলাদেশ পাকিস্তানের আমলের যে ব্যবস্থা ছিল তার থেকে ভিন্ন। আমাদের মধ্যে অসাম্য ছিল, আমাদের মর্যাদাহীনতা ছিল, এবং সোশ্যাল জাস্টিস ছিল না। ওগুলোই কিন্তু তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণ করা হয়েছিল, যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল। তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না, তখন আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল, কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে বিরত করা হয়েছে। তো ওই প্রেক্ষাপটটা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের যে বিজ্ঞ যারা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেছেন, তারা চিন্তা ভাবনা করে এটা করেছেন। তা আমার মনে হয় সেই প্রেক্ষাপটে আমাদের এই জন্যই ঘোষণাটা গুরুত্বপূর্ণ। ঘোষণাটা কোন প্রেক্ষাপটে এই ঘোষণাটা এসছে সেটা মনে রাখা গুরুত্বপূর্ণ। আমার ছোট করে একটু জানতে চাইবো যে একদিকে মনে হচ্ছে যে এই সরকার এই চেতনা আসলে সংবিধানে থাক বা না থাক ধারণ করে, কারণ প্রতিবারই এই কথাগুলি বলা হয়, মানে যেগুলিকে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র যেগুলি কথা বলতেছে, এবং বহুত্ববাদ বটে। কিন্তু অন্যদিকে আমরা দেখতেছি যে এই সরকারের আমলেই কেবলমাত্র পাঠ্য বইয়ে আদিবাসী নামক পাতাটার অধিকারের জন্য আমরা দেখতেছি যে জাতীয় পতাকা জড়ানো লাঠি দিয়ে আমরা একজন আরেকজনকে মারতেছি, রক্তাক্ত করতেছি। এই ব্যাপারটার আপনি আসলে কিভাবে দেখেন? আমরা যে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করতেই পারে এবং করা গুরুত্বপূর্ণ, এটা তাদের অধিকার। তবে এটা কোনোভাবেই এখানে সহিংসভাবে এটা বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয়। তো আমি আশা করব, আমি দেখিনি, আমি সারাদিন বাইরে ছিলাম, আমি কালকেও ব্যস্ত ছিলাম সাংঘাতিকভাবে। তো আমি শুনেছি যে আমাদের এই যে আদিবাসী গোষ্ঠী তারা যারা রাস্তায় নেমেছিল তাদের উপর হামলা করেছে। তো এটা নিন্দনীয় এবং এগুলো কোনোভাবে কাম্য নয়, এগুলো বন্ধ হওয়া দরকার। আচ্ছা, দুটো বিষয় আমি সংবিধান সংস্কারের মূলনীতি প্রসঙ্গে এই দুটো বিষয় নিয়ে একটু শেষ প্রশ্ন করতে চাই। যে অনেকেই বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা শব্দটা বাদ দেওয়াটা এত জরুরি কেন ছিল, যেখানে আসলে সংখ্যা
গুরু যারা যারা বেশি সংখ্যায় যারা আছেন তাদের থেকে যারা সংখ্যায় কম আছেন তাদের অধিকার আমাদের রক্ষা করাটাই হওয়া উচিত, কারণ তারা ভালনারেবল। তো সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বাদ দিলে তাদের অধিকারটা আমরা রক্ষা বেশি করতে পারবো না কম করতে পারবো সেটা একটু দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে, তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের 31 দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায়। তো জাতীয়তাবাদটিও কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য, বিপদে ফেলার জন্য? ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কথা অতভাবে চিন্তা না করেই, মানে আপনার কি মনে হয়? আমার মনে হয় না। আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। ধরেন আমাদের যে ধর্মনিরপেক্ষতা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আমাদের অসাম্প্রদায়িকতা, আমাদের প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং কোনো ধর্মকে খাটো করে না দেখা, সবারই ধর্ম চর্চা করার সুযোগ করে দেওয়া, এটা তো, এবং এক অর্থে তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে আমরা সভ্য জাতি কি সভ্য জাতি নই। তো এগুলো তো, এই মূল্যবোধ আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশী ধারণ করে। তো তারা যে প্রস্তাব করেছে, তো তারা হয়তো যে বহুত্ববাদ দিয়ে, তো এটা সে সবার সম্মিলিত, তারা হয়তো আমি এর সাথে জড়িত ছিলাম না, হয়তো বা বহুত্ববাদ দিয়ে তারা ওটাই বোঝানোর চেষ্টা করেছে। তাই আবারও এই নিয়ে বিতর্ক হবে, আলাপ আলোচনা হবে, এটাই শেষ কথা বলে আমি মনে করি না। আবার একটু নির্বাচন কমিশনের সংস্কারের সুপারিশ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে ফিরে আসি। আপনি কি আসলে মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে বা হওয়া উচিত? মানে আমরা একটা জরিপ করেছি, আমরা 46,000 এই যে সরকারি যে পরিসংখ্যান ব্যুরো, তাদের মাধ্যমে একটা জরিপ হয়েছে এবং তারা 46,000 ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় 90% মানুষ মনে করে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে এখন অনেকেই পলাতক, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর, যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা, অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ হলো যে মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবে, যারা যে সমাজে যে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্যতার ভিত্তিতে জনগণ তারা নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এখানে দলীয় প্রভাব থাকবে না। এবং একই সাথে এখন নির্বাচন হলে নির্বাচন কমিশন সবে গঠিত হয়েছে, নির্বাচন কমিশনের কিছু অভিজ্ঞতা দরকার এবং এই অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের এই অভিজ্ঞতা আই থিঙ্ক তারা অর্জন করতে পারে। আর আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সকল দলের জন্যও ভালো, কারণ ভালো লোকরা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে তারা যখন ক্ষমতায় আসবে, যারা এই ক্ষমতায় আসুক, তাদের জন্য সমস্যাটা কম হবে। এবং জনাব বদিউল আলম মজুমদার, আমার আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা মনে আসে হচ্ছে এই কারণে যে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা বা জরিপ আপনি এটা সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ আপনি এটা লক্ষ্য করেন বাংলাদেশে আসার পর থেকেই, যে সরকার যেদিকে বাতাস, যেদিকে বৃষ্টি, জরিপের ফল অলমোস্ট সেদিকেই যায়। তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরও বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায়, তার ফলে নির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সে কিছু টাইম বাই করতে চায়, তার মধ্যে থেকে সেটা তার একটা, আমি এটাকে কি বলবো, তার এটা লক্ষ্য বা কায়েমি উদ্দেশ্য বইলা সে এগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায় এবং জরিপেও তার আমরা মানে কি বলে যে এটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি খালেদ, আপনি একটা অবিচার করলেন। আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই জরিপের ফলাফল, না পরিসংখ্যান ব্যুরোর জরিপ হচ্ছে, পরিসংখ্যান ব্যুরো আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে তার মধ্যে, না আমি এখন প্রেক্ষাপট বদলে গিয়েছে।
এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই ফলাফল আনতে হবে, এই তথ্য, এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে। আমি জড়িত ছিলাম এই জরিপের ব্যাপারে, এবং আমরা প্রশ্ন ঠিক করে দিয়েছি এবং মেথোডোলজি ঠিক করার ব্যাপারে এগুলো আমরা এর সাথে জড়িত ছিলাম। তো আমার সামান্যতম সন্দেহ নাই এর সত্যতা সম্পর্কে। আর শুধু তাই নয়, আমরা সকল স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা তৃণমূলের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, আমরা নির্বাচিত প্রতিনিধিদের, যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলাপ করেছি। এটা ব্যাপক জনমতের পক্ষে না, কিন্তু এটাতে কারোই ক্ষতির কিছু নাই। না, ক্ষতি তো একটু আসেই। আপনি তো একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা নেওয়ার বা জনগণের ভোট নিয়ে যে সরকার ক্ষমতা আসবে তার সময়টা তো স্যার আপনারা পিছাই দিতেছেন, মানে তারে তো আসতে দিতেছেন না। না, আমার মনে হয় ধরেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হলে, এবং এই স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের জন্য সহজ হবে। ভোটার তালিকাটা পরিচালিত হবে, তারপরে কেনাকাটা, এগুলো সবগুলো আগের থেকে করা যাবে। তাই এদের প্রস্তুতিমূলক অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচনে। আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন ওই যে এটা পিছিয়ে যাবে। আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতাটা, সেই স্থানীয় সরকার কেন? স্থানীয় সরকার হলো স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা। একটা প্রিন্সিপাল আছে, সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল হলো সমস্যা যেখানে, সমাধান সেখানে। সব সমস্যা কিন্তু স্থানীয়, এবং তাই স্থানীয় সরকারের মাধ্যমেই অধিকাংশ সমস্যা সমাধান হওয়া উচিত। এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকে কার্যকর হওয়া উচিত, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী হওয়া দরকার, সেখানেই ক্ষমতা, দায়-দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার। কিন্তু আমাদের দেশে আমরা এই যে মাথাভারী একটা পদ্ধতির সৃষ্টি করে ফেলেছি, যেটা আমাদের অগ্রগতি, আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় সরকার। আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ, কালভার্ট, যা কিছু উন্নয়ন, যা কিছু সবকিছু করা উচিত। এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন, কি করবেন সেগুলির ব্যাপারে। শুধু তাই নয়, এমপি সাহেবরা যা করে আসছিলেন এটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদম অসাংবিধানিক। এই যে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, আমাদের হাইকোর্টের একটা রায় আছে যে বহু বছর আগে সেই আগের সরকারের বিএনপি সরকারের আমলে একটা